আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। অর্জুন এখনও বিজেপির সাংসদ, কোথায় দাঁড়াবে সেটা ওর স্বাধীনতা, মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে টিকিট পাননি সাংসদ অর্জুন সিং, তারপরেই তিনি বলেছেন ব্যারাকপুর থেকেই লড়াই করবেন তিনি। কোন দলের টিকিটে তিনি লড়াই করবেন তা অবশ্য তিনি স্পষ্ট না করলেও বিজেপির দিকেই ইঙ্গিত করেছেন। এ নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্জুন সিং এখনও বিজেপির সাংসদই রয়েছে, ও তো এখনও বিজেপি ছাড়েনি, সুতরাং এটা ওর স্বাধীনতা। ও কোন দল থেকে দাঁড়াবে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক আমাদের শেষ মন্ত্রী ছিল, খুবই ভালো ছেলে। আশা করি পার্থ ভৌমিক মানুষের সমর্থন পাবে। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, আপনারা কি ভেবেছেন সব সিদ্ধান্ত আমি নিজে নিই? তা একেবারেই নয়, আমরাও একটা টিম আছে, সেই টিম নিয়ে যেখানে যে যোগ্য তাকে মনোনীত করি। যোগ্যতা নিরিখেই আমরা প্রার্থী নির্বাচন করেছি, আমরা সব কিছু ব্রিগেড থেকেই বলে দিয়েছিলাম। উল্লেখ্য, ব্যারাকপুরে পার্থ ভৌমিককে প্রার্থী করেছে দল, আর তাতেই খেপেলাল অর্জুন সিং। তার বক্তব্য, ব্রিগেডের সবাই তাকে বসিয়ে রেখে অপমান করেছে দল। প্রার্থী যদি না করা হয় তাহলে আগে থেকে তা জানিয়ে দেওয়া যেত, সেরকম হলে আমি সবাই যেতাম না। টিকিট না পাওয়ার পর নিজের অফিস থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে তিনি ফের বিজেপিতেই ফিরছেন। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি ব্যারাকপুর থেকেই লড়াই করবেন। পার্থ ভৌমিকের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অর্জুন সিং বিজেপিতেই রয়েছে। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে অর্জুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি বলেছেন আমি বিজেপিতেই আছি। আমি বলতে চাই বিজেপির সাংসদ আমি ছিলাম, ভবিষ্যতে বিজেপির সাংসদই থাকবো আশা করি। দিদির কাছে পার্থ ভালো ছেলে হতে পারে, কিন্তু এলাকার মানুষের কাছে পার্থ কতটা ভালো ছেলে তা ভবিষ্যৎ বলবে। অন্যদিকে এ নিয়ে পার্থ ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনে বিজেপির জমিদারিত্ব ইস্যু নিয়ে ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করব। অর্জুনের বাড়িতে মমতার জায়গায় মোদির ছবি লাগানো হয়েছে, তাই কেন আমি ওর বাড়িতে যাব? আমি কারো বাড়ি ভাঙিনি, কাউকে খুন করিনি, কারোর উপর ঔদ্ধত্য দেখাইনি, তাই ব্যারাকপুরে মানুষ আমাকে গ্রহণ করবে। লকেটের বিরোধিতায় মোদিকে খোলা চিঠি। হুগলির প্রার্থীকে নিয়ে অস্বস্তিতে বিজেপি, ক্ষোভ ছিলই, দাবি উঠেছিল অভিনেত্রী নয়, চাই ভূমিপুত্র। তবে স্থানীয়দের দাবিকে পাত্তা না দিয়ে লোকসভার হুগলি কেন্দ্রে ফের টিকিট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়, যার জেরে কোন্দল চরম আকার নিল বিজেপিতে। লকেটের বিরোধিতায় দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন হুগলির ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। নিজেদের বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি দাবি করেন লকেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার সাঁটানো হয়েছে চন্দননগরের, যেখানে বলা হয়েছে মানুষের ক্ষোভের মুখে পড়ে মণ্ডল সভাপতিদের শাসাচ্ছেন লকেট, নির্বাচন মিটলে দেখে নেওয়ারও হুমকি দিচ্ছেন। লকেটের বিরোধিতায় চন্দননগরে যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে লেখা হয়েছে, বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি, এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় 2021 সালে কাজ করেও সময় বের করে চুচুড়ায় প্রচার করেছি লকেট চট্টোপাধ্যায়ের হয়ে। 5 বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেনি, তাতে আমাদের কী দোষ? ক্ষোভের মুখে পড়ে এখন হুমকি দিচ্ছেন উনি, বলছেন দেখে নেবেন। বারবার নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ার শেষে বাধ্য হয়েই এই পোস্টার বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে লেখা হয়েছে, আমরা জেলার একাধিক নেতৃত্ব এবং রাজ্য থেকে এই জেলার দায়িত্বে থাকা নেতৃত্বদের বিষয়টি জানিয়েছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, মোদিজি আমাদের ক্ষমা করবেন। আমরা মণ্ডল সভাপতিরা বাধ্য হয়ে এই চিঠি লিখলাম এবং তা প্রকাশ করলাম। অবশ্য লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে হুগলির মানুষের ক্ষোভ এই প্রথমবার নয়। অভিযোগ, সাংসদ হওয়ার পর গত 5 বছরে এলাকায় আসেননি তিনি, একাধিকবার তার বিরোধিতায় পোস্টার পড়েছে হুগলির নানা জায়গায়, এমনকি লকেটের পরিবর্তে অন্য 3 জনের নামে দেওয়াল লিখানো হয় হুগলির নানা জায়গায়। তারপরে এবার হুগলি থেকে লকেটকে প্রার্থী করে কেন্দ্রীয় বিজেপি। এই পরিস্থিতিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়ে মণ্ডল সভাপতিদের ভোটের পর দেখে নেওয়ার হুমকির অভিযোগ লকেটের বিরুদ্ধে। কানের নিচে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না,
মেদিনীপুরে গলা চড়ালেন দিলীপ। নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু পারদ চড়ছে চড়চড়িয়ে। নির্বাচনী প্রচার মানেই গরমাগরম ভাষণ আর কুকথার তোর। এটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে ইদানিংকালে। এবার ভোটের দিন ঘোষণার আগে সব প্রার্থীদের নাম ঘোষণার আগেই ধারালো আক্রমণে উত্তপ্ত ময়দান। এখনও পর্যন্ত বাংলায় সব প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। এখনও প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়নি। তার আগেই একেবারে ঝাঁঝালো মেজাজে তিনি। এবার মেদিনীপুরের সাংসদ তৃণমূলের কর্মীদের আক্রমণ করে বললেন, কানের নিচে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবেন না। মঙ্গলবার বিজেপি সাংসদের যুব আড্ডা কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহর ও শালবনীর ভাদুতলায়। তৃণমূলের মিছিল থেকে চোর স্লোগান এবং জোরে বাইকের হর্ন বাজানোর অভিযোগ ওঠে। বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ দেখান। এরপরই মেদিনীপুরের সভা থেকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি। বলেন, দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে 18টা এমপি জিতিয়েছে, 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজবিরোধী গুন্ডা গাটকাটা পকেটমারদের ভয় পায় না। তৃণমূল কর্মী সমর্থকদের চোর স্লোগান শুনে কার্যত মেজাজ সপ্তমে দিলীপ ঘোষের। এবার মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তার হয়ে প্রচারও শুরু করেছে দলীয় কর্মীরা। সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তার নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে 40,000-এর বেশি ভোটের লিড দেবে দাঁতন, এমনই দাবি করেছে তৃণমূল ব্লক সভাপতি। তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, এভাবে ভোট করবেন ভাবলে আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পড়ে যারা চেঁচাচ্ছে দিলীপ ঘোষ তাদের ভয় পায় না। তিনি আরও বলেন, 2 লাখের বেশি ভোটে যদি না হারিয়েছি তোমাদেরকে, এবারে তোমরা সবাই আমার নাম নেবে না। সিপিআইএমের প্রার্থী তালিকায় সেলিম, সুজন, দীপশিতা বাদ মীনাক্ষী জোর চর্চা। সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যে চিত্র দেখা গিয়েছিল, এবার প্রায় সেরকমই দলবদলের ঘটনা শুরু হয়েছে। আবার এরই মাঝে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক দল আর তাদের টক্কর দিতে তৈরি বামেরা। INDIA জোটকে কার্যত ভেঙে দিয়ে ব্রিগেডের ময়দান থেকে 42 আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কি করব না করব আফটার ইলেকশন ভাবব। জোট নিয়ে অধীর চৌধুরীকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, কংগ্রেস সবসময়ই চেয়েছিল ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। বাম এবং কংগ্রেস এখনও নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি, বরং জানা গিয়েছে যে 2 দলই আসন সমঝোতার আলোচনার পথ এখনও খুলে রেখেছে। কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা হবে না বলে সেই বিষয়টি জটিলতার থাকলেও বেশ কিছু আসনে নিজেদের প্রার্থীর নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তৈরি থাকছে বাম নেতৃত্ব। এই বিষয়ে দলের পলিট ব্যুরোর বৈঠকে এই নামে সিলমোহর পড়বে বলে জানা গিয়েছে। তৃণমূলের ঘোষণা করা 42 আসনের প্রার্থীদের নামের মধ্যে বেশ কিছু চমক দেখা গিয়েছে। বহরমপুর আসনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে মনোনয়ন দিয়ে একটা বড় চমক দেয় মুখ্যমন্ত্রী দল। সূত্র মারফত জানা গিয়েছে যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হলে বহরমপুরে আসনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন অধীর চৌধুরী এবং সেখানে তাদের সমর্থন দেবে বামেরা। যদিও বহরমপুরের পাশেই মুর্শিদাবাদ আসন থেকেই প্রার্থী হতে পারেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এর আগে তিনি 2014 সালে রায়গঞ্জ থেকে নির্বাচনে জয়লাভ করলেও 3য় স্থানে ছিলেন 2019 সালে। এইবার তিনি মুর্শিদাবাদ থেকে লড়াই করতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর পাশাপাশি হুগলি আসনে বিজেপির অভিনেত্রী তথা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 90 দশকের বড় পর্দার জনপ্রিয় নাম রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে বিরাট চমক দেয় তৃণমূল কংগ্রেস। 2 অভিনেত্রীর হাই ভোল্টেজ লড়াইয়ের মাঝে বামেদের তরফে প্রার্থী হতে পারেন আরেক কম বয়সী নেত্রী দীপশিতা ধর। ছাত্র সংগঠনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক 2021 সালের বিধানসভা নির্বাচনে বালি আসনে থেকে সিপিআইএমের প্রার্থী ছিলেন। এবার তার কাঁধেই বর্তাতে পারে বামেদেরকে এই হাই ভোল্টেজ লড়াইয়ের বৈতরণী পার করার দায়িত্ব।